ডিপিএস করা থ্রু বিকাশ, আইডিয়াটা কি? 250 টাকা থেকে শুরু 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন টাইম টেনারের জন্য এই প্রোডাক্টটাকে ডিজাইন করা হয়। 250 টাকা করে জমালে আপনি 24 মাস পরে একটা সার্টেন ইন্টারেস্ট পাবেন। আমাদের দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে মান্থলি, একটা আছে উইকলি। মান্থলি 500 টাকা করেও সর্বনিম্ন জমানো যায়। আমরা কাজ করি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি। এবং কাস্টমার যেটা পছন্দ হয় ওই ব্যাংকে, ওই প্রতিষ্ঠানে তারা অ্যাকাউন্টটা খুলে। কত কাস্টমার বেস তৈরি হচ্ছে? 36 লক্ষ অ্যাকাউন্ট আমরা এখন পর্যন্ত খুলতে পেরেছি। বিকাশের লাভ কি হচ্ছে এখান থেকে? উনি যদি আজকে বিকাশ অ্যাপ থেকে সেভিংস নিচ্ছে, কালকে হয়তো মোবাইল রিচার্জ করবে, পরশুদিন হয়তো বিদ্যুৎ বিল দিবে। আমরা সরাসরি আসলে লোন দিতে পারি না। আমরা মনে করি যে এই টোল পেমেন্ট ডিজিটাইজ হওয়া পসিবল। রাইট, এটা একটা আর কি হতে পারে এরকম? মেট্রো রেলের পেমেন্ট হওয়া সম্ভব, এক্সপ্রেসওয়েতে পেমেন্ট হওয়া সম্ভব। ডিজিটাল ব্যাংক এবং এমএফএস দুটা পাশাপাশি চলতে পারে। 1000 টাকায় 15 টাকা যখন চার্জ নেওয়া হয়, আপনি কি মনে করেন না এটা বেশি? যদি ব্যাংকিং কভারেজ বাড়ে তখন খরচটা কমবে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন মিস্টার আলী আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার, বিকাশ লিমিটেড। সো দর্শক, বিকাশ আমরা সবাই জানি বাংলাদেশের আসলে এমএফএস বলতে বিকাশকেই বোঝায়, লার্জেস্ট অপারেটর। এবং বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলতে গেলে ডেফিনেটলি বিকাশের নাম আসবে। বাংলাদেশে ভালো কোম্পানির নাম আসলে বিকাশের নাম আসবে, বিকজ গ্লোবালি রেপুটেড অনেক অর্গানাইজেশন বিকাশের সঙ্গে কিন্তু পার্টনারশিপে আছে। তো দর্শক, আমি আর বিস্তারিত না বলি, আমরা আলী আহমেদ ভাই থেকে শুনবো বিকাশের ব্যাপারে, বিভিন্ন তাদের সার্ভিস, প্রোডাক্টস, সামনে আসলে প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। সো আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আলী আহমেদ ভাই, আপনাকে স্বাগতম টিভিএস-এ। থ্যাংক ইউ। টিভিএস কে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাঙ্কস ফর জয়নিং আস। উই নো যে আপনারা খুবই ব্যস্ত থাকেন। তো ভাই, যদি শুরু করতে চাই যে আপনাদের একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট, টেলিভিশনে অ্যাড দেখি খুব, পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ডিপোজিট স্কিম আপনাদের একটা। সো ইউ আর এ technology driven company, mobile financial services operator, but is it DPS করা থ্রু বিকাশ, আইডিয়াটা কি একটু আমরা দর্শকদের সাথে শেয়ার করতে চাই। সো থ্যাংক ইউ। আসলে প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের 8 কোটি ইউনিক রেজিস্টার্ড কাস্টমার আছে। এবং এই কাস্টমারদেরকে আমরা জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে অ্যাকাউন্টগুলো খোলা হয়। সো আমরা অপারেশন চলছে 10 বছরের বেশি সময় ধরে, এবং কাস্টমারকে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন সেবা দিয়ে আমরা এই প্ল্যাটফর্মে যোগ করার চেষ্টা করছি। এবং কাস্টমারের একটা গ্রোয়িং ডিমান্ড হচ্ছে যে আমার ওয়ালেটে কিছু টাকা থাকে, এই টাকাকে প্রোডাক্টিভ কাজে কিভাবে ইউজ করব। আচ্ছা, তখন আমরা আমাদের বিজনেসের একটা বড় ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আমরা কোলাবোরেট করি মার্কেট প্লেয়ার্সদের সাথে। দেন আমরা আসলে যখন এই কাস্টমারের এই রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কথা বলা শুরু করি যে এই গ্রাহককে এরকম ক্ষুদ্র সঞ্চয় করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য কি প্রোডাক্ট বানাতে পারি, যে প্রোডাক্টটা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো যাবে। রাইট। তাহলে আমরা কথা বলা শুরু করি ব্যাংকের সাথে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে। এবং আমরা এটা কোন সময়টাতে? সো এটা শুরু হয় 3 বছর, 3.5 বছর আগে। ওকে, ফাইন। এন্ড দেন একটা আইডিএলসির সাথে আমরা প্রথমে শুরু করি। সো ওনারা যেটা উই হ্যাড এ কমন ভিশন, যে ওনারা আস্থা রেখেছিলেন যে বিকাশের কাস্টমারদের জন্য এমন একটা প্রোডাক্ট বানাবো যাতে ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করা যায়। এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থেকেও যেন গ্রাহক তার মোবাইল ফোন ইউজ করে সেবাটা নিতে পারে। সো এটা ডিজাইন করা হয় এরকম।
আমরা যখন প্রোডাক্ট ডিজাইনের কাজ করি তখন দেখা হচ্ছিল যে বাজারে প্রচলিত কি প্রোডাক্ট আছে, যেটা ডিপোজিট প্রোডাক্ট আছে যেগুলা এই কাস্টমার, এই টার্গেট অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে। এবং আমরা যেটা সাকসেসফুলি করতে পেরেছি সেটা হচ্ছে 250 টাকা থেকে শুরু 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন টাইম টেনারের জন্য এই প্রোডাক্টটাকে ডিজাইন করা হয়। যেমন 250 টাকা করে জমালে আপনি 24 মাস পরে একটা সার্টেন ইন্টারেস্ট পাবেন। 250 টাকা কি পার মান্থ অর পার উইক? 250 টাকা পার উইক থেকে শুরু। সো আমাদের দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে মান্থলি, একটা আছে উইকলি। সো মান্থলি 500 টাকা করেও সর্বনিম্ন জমানো যায়, 12 মাস, 24 মাস, 48 মাস এরকম স্কিম আছে। আবার উইকলি 250 টাকা করে জমানো যায় 6 মাস, 12 মাস পর্যন্ত। সো আমরা যেটা করার চেষ্টা করছিলাম যে একটা মার্কেট প্লেস ক্রিয়েট করা, যেখানে ব্যাংকিং প্রোডাক্ট কাস্টমার এসে নেভিগেট করতে পারবে। সো কাস্টমার যদি তার একটা গোল সেট করে যে আমি মাসে 1000 টাকা জমাতে চাই 24 মাসের জন্য, তাহলে কোন প্রতিষ্ঠানটা আমাকে সর্বোচ্চ মুনাফা দেবে। সো আমরা একটা সামারাইজ করে কাস্টমারকে দেখাই যে আমাদের যে পার্টনার যে প্রতিষ্ঠানগুলো আছে, 5টা প্রতিষ্ঠান আমরা কাজ করি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি। এই 5টা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা কে দিচ্ছে এবং সবচেয়ে পপুলার কোন প্রতিষ্ঠানটা। সো আমরা একটা রেকমেন্ডেশনের মতো দেখাই কাস্টমারকে, অ্যান্ড কাস্টমার আসলে চুজ করে যে কাস্টমার প্রচলিত ব্যাংকিং সেবা নেবে নাকি ইসলামিক সেবা নেবে। সো নিয়ে কাস্টমার যেই কোন ব্যাংকে রাখবে, কোন ব্যাংকে নেবে, সো কাস্টমার একটা চয়েস থাকে, কাস্টমার একটা চয়েস আছে। আমরা যেটা কাজ করি যে এই ট্রান্সপারেন্ট প্ল্যাটফর্মের মধ্যে এই তথ্যগুলোকে আমরা ডিসপ্লে করাই, এবং কাস্টমার যেটা পছন্দ হয় ওই ব্যাংকে ওই প্রতিষ্ঠানে তারা অ্যাকাউন্টটা খুলে। এবং যেটা সুবিধা হচ্ছে দিনের যে কোনো সময় তার ওন পেসে সে অ্যাকাউন্ট খুলতে পারে, এবং এর জন্য কোনো বাড়তি কাগজপত্র দরকার না। বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে জাতীয় পরিচয়পত্র দিয়ে যে তথ্য দিয়ে খোলা হয়েছে, একই তথ্য এই সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় ইউজ করা হয়। কোনো এডিশনাল কোনো পেপারস বা ডকুমেন্ট কিছু প্রয়োজন হয় না? কোনো এডিশনাল পেপারস, ফটো, আইডি এগুলা কিছুই দিতে হয় না। ব্যাংকের ব্রাঞ্চে যেতে হচ্ছে না, ফিজিক্যালি কোথাও যেতে হচ্ছে না। এবং যখন অ্যাকাউন্টটা খোলা হয় 24 ঘন্টা খোলা যায়, যখন অ্যাকাউন্ট খোলা হয় উনি সাথে সাথে একটা ইনস্ট্যান্ট একটা নোটিফিকেশন পায় যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত। এবং আমরা যেটা করি যে এই পেমেন্ট তথ্যটা ইমিডিয়েটলি ওনার অ্যাপের মধ্যে আপডেটেড হয়ে যায়। সো উনি চেক করে দেখতে পারে যে আমার আজকে পর্যন্ত জমা কত, আমি মুনাফা কত পেয়েছি, টোটাল আমি কত পাবো, এবং এটা হিস্ট্রি থাকে। সো আপনার এই যে 3-3.5 বছরের এই প্রোগ্রামটা চলছে, আপনাদের এই কত কাস্টমার বেস তৈরি হয়েছে এবং টাকার অঙ্কের পরিমাণটা কেমন এখন? সো আমরা 36 লক্ষ অ্যাকাউন্ট আমরা এখন পর্যন্ত খুলতে পেরেছি। ওকে। সো আমরা এখন আই থিঙ্ক যেটা সবচেয়ে বেশি স্যাটিসফাইং হচ্ছে যে 30% অফ দিস অ্যাকাউন্ট হোল্ডার্স আর ফিমেল, এবং একটা লার্জ পোর্শন আসছে হচ্ছে রুরাল অডিয়েন্স থেকে। সো আমরা দেখছি নন ঢাকা কাস্টমার বেস সিগনিফিক্যান্ট, মোর দেন 50%। সো নন ঢাকা। সো ব্যাংকগুলার আমরা যে পার্টনার ব্যাংকের সাথে কাজ করি ওনাদের আসলে নেটওয়ার্ক কভারেজ ওখানে ছিল না, যে উনি যদি ব্যাংক ব্রাঞ্চ দিয়ে এই গ্রাহককে অ্যাকোয়ার করা কষ্টসাধ্য হতো এবং এক্সপেন্সিভ হতো। এবং যেহেতু এত ফিমেল কাস্টমার আমরা দেখছি, প্রিডমিনেন্টলি হাউস ওয়াইফ, ওনাদের এই ব্যাংকিং এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে আসাটা এটা স্যাটিসফাইং। আমি বলি যে মাসে আমরা এখন 2.5 লাখের বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়। সো আমরা ডিপিএস অ্যাকাউন্ট খোলা হয়। সো আমরা যেটাতে হোপফুল সেটা হচ্ছে যে ব্যাংকিং কমিউনিটির জন্য এই ক্ষুদ্র ম্যাট্রেসের নিচে থাকা টাকাগুলোকে ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে, যারা ডিসাইড করছে যে এগুলাকে কিভাবে আরো প্রোডাক্টিভ কাজে ইউজ করা যায়। রাইট। বিকাশের লাভ কি হচ্ছে এখান থেকে? বিকাশের লাভ হচ্ছে যে বিকাশ, আমরা বলি যে আমরা একটা কাস্টমার এঙ্গেজিং প্ল্যাটফর্ম। আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিস পাওয়া যায়, এবং এই সেবাগুলো
নেওয়ার ফলে বিকাশে কাস্টমারের বিকাশ অ্যাপ করার তার প্রবাবিলিটি বেড়ে যায়। এবং উনি যদি আজকে বিকাশ অ্যাপ থেকে সেভিংস নিচ্ছে, কালকে হয়তো মোবাইল রিচার্জ করবে, পরশুদিন হয়তো বিদ্যুৎ বিল দিবে, এবং ওই সেবাগুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকেই আমাদের হয়তো একটা উপার্জনের সুযোগ আছে। রাইট। সো ডিপোজিট স্কিম করেছেন এবং এটা তো একটা সফল আপনাদের প্রোগ্রাম, জি তাই না? সো এখন ধরেন যে এটা কি লোন ডিসবার্স ও কি আপনারা করছেন বা কোনো প্ল্যান আছে? না করে থাকলে যে থ্রু বিকাশ কাস্টমাররা লোনটাও নিতে পারবে এরকম বিভিন্ন লেন্ডার থেকে? জি, সো আমরা এখন যে রেগুলেটরি এনভায়রনমেন্টে অপারেট করি, আমরা সরাসরি আসলে লোন দিতে পারি না। সো আমরা কোনো একটা লাইসেন্সড এন্টিটির সাথে আমরা কাজ করি। সো আমরা সিটি ব্যাংকের সাথে গত 2.5 বছর 3 বছর ধরে কাজ করছি, যেখানে সিটি ব্যাংক ওনারা আমাদের কাস্টমারের ট্রানজ্যাকশনের যে বিহেভিয়ার, ডিজিটাল ট্রানজ্যাকশন বিহেভিয়ার অ্যানালাইসিস করে একটা ডিজিটাল ন্যানো লোন একটা সেবা চালু করেছে। সো একই প্রিন্সিপাল, 10,000 টাকা এরকমের মনে হয় সো আমাদেরকে উই আর অ্যালাউড টু ডিসবার্স আপ টু 50,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, সেটা 500 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ডিসবার্স করা হয়। সো সিটি ব্যাংক যেটা করে যে ওখানে একটা স্টেট অফ দ্য আর্ট ক্রেডিট রেটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সো ওনারা আমাদের যে অ্যাপ কাস্টমার তাদেরকে বিভিন্ন প্রোফাইলে ভাগ করেন এবং দেখে যে গ্রাহক যারা বেশি সংখ্যক মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করে তাদেরকে হায়ার ক্রেডিট লিমিট দেওয়া হয়। এবং এটা একটা পরীক্ষামূলকভাবে চলছে। সো আমরা ওখানেও যে নাম্বার পাচ্ছি, মানে অনেক অনেক হোপফুল আমরা যে এটাকে হয়তো সেভিংসের মতো নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এই প্রশ্নটা না করলেই নয়। ধরেন যে এই যে ডিফারেন্ট এমএফএস প্রোভাইডারদের মধ্যে ইন্টার অপারেবিলিটি, যেমন হচ্ছে যে ডাচ বাংলার কার্ড বা রকেট থেকে আমি কিন্তু বিকাশে কি এটা পারা যায়, বা বিকাশ থেকে রকেটে বা নগদে ইন্টার অপারেবিলিটি সিস্টেমটা কি আছে আমাদের এখানে? আমাদের এখানে আছে। সো আমি এক্সপ্লেন করছি কিভাবে আছে। সো একটা বিকাশ কাস্টমার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে উনি টাকা আনতে পারেন, এবং যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ভেরি ইজি এটা, হ্যাঁ, টাকা আনা এবং যে কোনো ব্যাংকে টাকা দেওয়াও যায়। সো আপনি আপনার ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইউজ করে টাকা বিকাশ অ্যাপসের মাধ্যমে ওই প্রতিষ্ঠান থেকে টাকা আনতে পারেন, এবং একইভাবে বিকাশ অ্যাপ থেকে আমাদের যে পার্টনার ব্যাংক আছে ওখানে টাকা পাঠানো যায়। সো ইন্টার অপারেবিলিটি বিটুইন ব্যাংক অ্যান্ড এমএফএস ইজ অলরেডি দেয়ার। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্ম বিনিময়, আমরা বিনিময় প্ল্যাটফর্মের সাথেও কানেক্টেড। আচ্ছা, সো বিনিময় প্ল্যাটফর্মে বিনিময় কি এখন অ্যাক্টিভ আছে? এখনো অ্যাক্টিভ আছে। আচ্ছা, বিনিময় প্ল্যাটফর্মের মাধ্যমে যারা বিনিময় প্ল্যাটফর্মে কানেক্টেড ওই প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে লেনদেন করতে পারে। রাইট, বাট আমি তো আমার ডাচ বাংলার অ্যাকাউন্ট থেকে বিকাশে পাচ্ছি না। সো টেকনিক্যালি আপনার ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড থেকে আপনি বিকাশে টাকা আনতে পারবেন, ওই অ্যারেঞ্জমেন্ট আছে। এবং বিকাশ থেকে ডাচ বাংলার যদি ভিসা কার্ড হয় ওই প্ল্যাটফর্মে আপনি টাকা পাঠাতেও পারবেন। ইনফ্যাক্ট যদি বিনিময় প্ল্যাটফর্ম ইউজ করে রকেট থেকে বিকাশে লেনদেন করা সম্ভব। আচ্ছা, আপনি অন্য এমএফএস ওনারা যদি বিনিময় প্ল্যাটফর্মে অথবা ইন্টারঅপারেবল যে সেন্ট্রাল ব্যাংকের প্ল্যাটফর্ম ওখানে যদি কানেক্ট হয় পসিবল। ফাইন। আপনার ধরেন যে বিকাশ 2011 সালে হলো, সো আজকে 25 ফেব্রুয়ারি। সো আপনাদের কাস্টমার 80 মিলিয়ন, 8 কোটির বেশি। আপনাদের প্রবাবলি 50,000 অ্যারাউন্ড এজেন্টস কান্ট্রি ওয়াইড। 3,50,000। আচ্ছা, 3,50,000, অনেক বেশি। সো এই যে বিকাশের ধরেন যে রাইজ, আপনি তো 13 থেকে আছেন, সো 12 ইয়ার্স। এই যে বিকাশের যে গ্রোথ, অনেকে ধরেন যে আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের যদি লাস্ট 15 ইয়ার্সে ধরি, প্রবাবলি বিকাশ ইজ দ্য বেস্ট কোম্পানি হতে পারে, যে এটার গ্রোথ এত, এটার ট্রাস্ট বা যে সার্ভিস প্রোভাইড করছে। সো বিকাশের এইরকম রাইজের পিছনে আসলে কি কারণগুলো কাজ করেছে বলে আপনার কাছে মনে হয়? প্রথমত হচ্ছে যে ওই প্রিপারেশনটা ছিল, যে একটা ভালো প্রতিষ্ঠান দাঁড়া করানোর জন্য কি কি দরকার। সো দ্য ফার্স্ট থিং হচ্ছে যে ওই
দ্য প্রোডাক্ট ফিটমেন্ট, যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওইটা কি রেলেভেন্ট কিনা মিলিয়নস অফ মানুষের জন্য, সারা দেশের সমস্ত কমন যে পপুলেশন আছে তার জন্য রেলেভেন্ট প্রোডাক্ট কিনা। সো এই প্রোডাক্ট রেলেভেন্ট, সো প্রোডাক্ট ফিটমেন্ট আছে। সো প্রোডাক্টটাকে যদি লাস্ট মাইলের কাস্টমার পর্যন্ত পৌঁছানো লাগে, সেটাকে টেকনোলজির মাধ্যমে ইউজ করা। সো ওই রাইট টেকনোলজি ডিপ্লয় করা হয়েছে কিনা। সো বিকাশের যারা ইনভেস্টর ছিলেন ওনারা ওই রাইট রিসোর্স, রাইট টেকনোলজি, রাইট হিউম্যান এইগুলোকে এনশিওর করেছিলেন। গুড গভর্নেন্স ছিল। একটা অর্গানাইজেশনকে, একটা প্রতিষ্ঠান বানানোর জন্য যে হোমওয়ার্ক করা দরকার ওই হোমওয়ার্কটা করা ছিল। এবং আপনারা জানেন যে পৃথিবীর স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ফ্রম বাংলাদেশের ব্র্যাক ব্যাংক আমাদের শেয়ার হোল্ডার, মানি ইন মোশন আমেরিকান ওনারা শেয়ার হোল্ডার, ওয়ার্ল্ড ব্যাংকের IFC, বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশন, বিল গেটসের, অ্যান্ড ফাইন্যান্সিয়ালস, অ্যান্ড দেন জাপানিজ সফট ব্যাংক। সো এই প্রতিষ্ঠানগুলা অনেকে, যার বেশিরভাগ আছে যে টেকনোলজি বেসড কোম্পানিজ, ওনারা পৃথিবীর বেস্ট প্র্যাকটিসগুলো জানেন, যে টেকনোলজি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কোন টেকনোলজিগুলা ভালো করেছে। ব্র্যাক ব্যাংক ব্রিংস দ্য ফাইন্যান্সিয়াল যেই গুড গভর্নেন্স, যে ব্র্যাক ওই সুনামটা আছে যে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হওয়ার জন্য সঠিক কি ধরনের ব্যবস্থা নিতে হয়, প্রসেসগুলো কি হওয়া দরকার, গভর্নেন্স কি হওয়া দরকার। অ্যান্ড দেন ওই সঠিক লোককে খুঁজে বের করা হয়েছে, যে যারা এরকম একটা প্রতিষ্ঠানকে আজকে যে লেভেলে নিয়ে আসে ওই কাজটা করেছেন ওনারা। $382 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে আমাদের শেয়ার হোল্ডাররা, যারা এখন পর্যন্ত কোনো ডিভিডেন্ড নেয়নি। সো ফার $382 মিলিয়ন। সো শেয়ার হোল্ডাররা ওই পেশেন্স দেখাচ্ছেন যে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করছে। এখনো কোনো ডিভিডেন্ড নেয়নি। ওই ব্র্যাক ব্যাংক তো নিচ্ছে এখন পর্যন্ত, আমাদের কোনো শেয়ার হোল্ডার এখন পর্যন্ত কোনো ডিভিডেন্ড নেয়নি। আচ্ছা। সো আমাদের হোয়াট এভার স্মল প্রফিট উই মেক, রিসেন্টলি যেগুলো করা হয়েছে সেগুলো আবার রিইনভেস্ট হচ্ছে কোম্পানিতে। সো যেই জায়গাতে ছিলাম, যে দ্য রাইট টেকনোলজির পিছনে ইনভেস্টমেন্ট হয়েছে, কাস্টমার এডুকেশনের পিছনে ইনভেস্টমেন্ট হয়েছে, কাস্টমারের এই অভ্যাস তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট হয়েছে। যে আজকে আপনি যে সেভিংস নিয়ে আলোচনা হচ্ছিল, যে সেভিংসকে সাধারণ মানুষের জন্য উপযোগী করে তোলা প্রোডাক্টটাকে, এবং সাধারণ মানুষের জন্য যাতে এই এক্সাইটমেন্ট থাকে যে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো, ওই অ্যাডভার্টিজমেন্ট বলি, ইনসেন্টিভ বলি, ওগুলোকে নিয়ে আসা হয়েছে। এবং একটা ইন্টারঅপারেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যেখানে ব্যাংকরাও কমফোর্টেবল যে এই প্রতিষ্ঠানের সাথে কাজ করা যায়, পার্টনারশিপ করা যায়। রাইট, সেই ট্রাস্টটা আপনারা অ্যাচিভ করেছেন। আপনার এই যে আমাদের দেশের কোম্পানি, আসলে আমরা দেখি যে সবাই আসলে লোকাল, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের কোম্পানি কিন্তু বাংলাদেশে অপারেট করে, পৃথিবীর অন্য দেশেও করে থাকে, মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি। সো অনেকে তো মনে করে থাকেন যে বিকাশেরও ক্যাপাসিটি আছে যাতে অন্য দেশে গিয়েও এই বিজনেসটা করা। সো সেটা করার ক্ষেত্রে কি কোনো বাধা আছে, বা বিকাশের কি এই ধরনের কোনো প্ল্যান আছে যে আফ্রিকান কান্ট্রিজে এটা হতে পারে, বা আদার এশিয়ান মার্কেটেও কিন্তু বিকাশ যেতে পারে, কাজ করতে পারে? ইজ দেয়ার এনি প্ল্যান অর কোনো অবস্ট্যাকল আছে এইসব ক্ষেত্রে? এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশেই আমরা এক্সপ্যান্ড করা, এবং আমরা মনে করি যে বাংলাদেশে আমাদের কন্ট্রিবিউশনের জায়গা অনেক বেশি। সো আমরা প্রাথমিক কাজটা করেছি। সো প্রাথমিক কাজ হচ্ছে গ্রাহককে একটা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রানজ্যাকশন করার একটা হ্যাবিট তৈরি করেছে, এবং আমরা এখনো দেখি যে অনেক সেবাকে ডিজিটাইজ করা সম্ভব। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা এই যে হাইওয়েজ, ব্রিজেস বানালাম, পদ্মা সেতু বানালাম, পদ্মা সেতু ক্রস করতে হয়তো সময় লাগতেছে 5 মিনিট, বাট পদ্মা সেতু ক্রস করার পরে টোল প্লাজায় গিয়ে আমাদেরকে 15 মিনিট অপেক্ষা করতে হয় টোল দেওয়ার জন্য। আমরা পৃথিবীর সব জায়গায় দেখি যে ডিজিটালি ট্রানজ্যাকশন করা যায়। সো অল ইট রিকোয়ার্স যে ওই টেকনোলজিতে ইনভেস্টমেন্ট। যেমন আমরা মনে করি যে এই টোল পেমেন্ট ডিজিটাইজ হওয়া পসিবল। রাইট, এটা একটা আর কি হতে পারে এরকম? মেট্রো রেলের পেমেন্ট হওয়া সম্ভব।
এক্সপ্রেসওয়েতে পেমেন্ট হওয়া সম্ভব। হ্যাঁ, আজকে আমরা মনে করি যে ইন্স্যুরেন্স যারা কিনছেন আপনাকে ফিজিক্যালি যেতে হয়, ব্যাংকে যাবেন অথবা ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো অলরেডি বিকাশের মাধ্যমে দেওয়া যাচ্ছে। সো আজকে ইন্স্যুরেন্স কেনা যাচ্ছে না। আচ্ছা, আপনি যদি সেভিংস এর মতো যদি ইন্স্যুরেন্সের মার্কেট প্লেস হয়, সো আপনি হয়তো এক সময় ঘরে বসে ইন্স্যুরেন্সও কিনতে পারবেন। এবং সরকারি অনেক সেবা আছে যেটা আপনি হয়তো মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আপনি চাইলে এক্সাম্পল যদি পাসপোর্ট অথরিটি কখনো মনে করে যে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে করতে চাই, তাহলে গ্রাহককে আর গিয়ে লাইন ধরে দাঁড়াতে হবে না ফিজিক্যাল লোকেশনে। যদি মনে হয় যে এনআইডি অ্যাপ্লিকেশন আমি আর ফিজিক্যাল লোকেশনে করব না, আমি এনআইডি যিনি করতে চাই উনি আসলে অনলাইনে অ্যাপ্লাই করবে, ওটা পসিবল। আজকে যদি মনে করা হয় যে আমি যে ট্রাভেল ট্যাক্স পে করি গভর্নমেন্টের, ওই ট্রাভেল ট্যাক্স আমি যেটা জানি যে 5,000-এর মতো মানুষ শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে ক্রস করে ইন্ডিয়াতে যায় দিনে। সো এই 5,000 মানুষকে সোনালী ব্যাংকের কাউন্টারে ওয়েট করতে হয় না। সোনালী ব্যাংকের জন্য যে কোনো ব্যাংকের জন্য ওখানে তো এটা একটা ট্রেজারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক কাজ করে। সো সোনালী ব্যাংকের জন্য কি ইকোনমিক সেন্স আছে কিনা যে 500, বিকজ ওখানে কোনো ফি নাই, বাড়তি কোনো ফি দিতে হয় না। সো 500 টাকা কালেক্ট করলে যিনি একটা MBA গ্র্যাজুয়েট যিনি সার্ভিস দিচ্ছেন ওনার জন্য কি আমরা কোনো ভ্যালু অ্যাড করছি কিনা, ইকোনমিতে কি এর কোনো কন্ট্রিবিউশন আছে কিনা। সো ওইটা আই থিঙ্ক এটা একটা সময় ডিজিটাইজ হবে বলে আমাদের বিশ্বাস। তো এই সার্ভিসগুলো অ্যাড করার তো যেগুলো আপনি মেনশন করলেন, এখানে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে অনেকটা, যে তারা এটা চায় কিনা। সো আপনারা কি এরকম কোনো কনভারসেশনে সরকারের সঙ্গে আছেন, করেছেন? আমরা অ্যাক্টিভ ডিসকাশনে আছি। আমরা অপটিমিস্টিক যে এই সেবাগুলো আমরা যে কয়টাই হাইলাইট করলাম গভর্নমেন্ট যে সার্ভিসেসগুলো, ওগুলা ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম, কোনো একটা সময় এগুলো হয়ে যাবে। ইন্টেন্টের কোনো ঘাটতি দেখছি না। সো এখানে হয়তো রিসোর্সের ঘাটতি হতে পারে, যে ওই ক্যাপাবিলিটিগুলো আমাদেরকে হয়তো বিল করতে হবে পার্টনারশিপের মাধ্যমে। সেন্ট্রাল ব্যাংক অনেক প্রোঅ্যাক্টিভ, ওনারা কথা বলছেন যে এই সেবা আমরা কিভাবে গ্রাহক লেভেলে নিয়ে যাব। সো ডাইরেকশন পলিসি লেভেল থেকে আসলে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি। ওকে, আপনারা যদিও ট্রান্সফারের একটা প্ল্যাটফর্ম বলা যায় গ্রসলি, বাট বাংলাদেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিয়েছে, 2টা দিয়েছিল, একটা এখনো আছে, সার্ভিস শুরু করেনি। তো ডিজিটাল ব্যাংকিংয়ে আসলে কি আপনাদের সঙ্গে কোনো কম্পিটিশন হওয়ার কোনো আছে সম্ভাবনা? আমরা মনে করি না। সো আমরা মনে করি যে ডিজিটাল ব্যাংক এবং MFS দুটা পাশাপাশি চলতে পারে, বিকজ MFS এর মাধ্যমে কি কি সেবা দেওয়া যাবে এটা ডিফাইন করা আছে। সো এই পলিসি গাইডলাইন ক্লিয়ারলি ডিফাইন করা আছে রোলগুলো কি, এবং আমরা ফোকাস করছি প্রাইমারিলি অন পেমেন্ট, আমরা পেমেন্ট অনলাইন অ্যান্ড অফলাইন পেমেন্ট, এটাই আমাদের প্রাইমারি ফোকাস। এবং আমরা গ্রাহককে যত বেশি সেবা দিতে পারি আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে। সো আমরা কোলাবোরেট করব উইথ অল পার্টিস যারা যারা লাইসেন্স আছে বাংলাদেশে এই ব্যবসা করার জন্য। আমরা মনে করি না যে কোনো একটা কম্পিটিশন হবে বলে মনে করি না। আচ্ছা, আপনারা অনেক সেবা দিচ্ছেন, লোকজন বিকাশের মাধ্যমে অনেক ধরনের সার্ভিস পাচ্ছেন। তো একটা প্রশ্ন আছে যে যেহেতু আপনারা সিগনিফিক্যান্টলি বড় মার্কেট প্লেয়ার, সো এই যে এখনো 1000-এ 15 টাকা ট্রানজ্যাকশন কস্ট, সো আপনি কি মনে করেন না যে এটা বাংলাদেশের মতো ইকোনমিতে, বা আপনি যদি বিকাশের ইউজার ধরেন, আপনি যেটা বললেন DPS-এ রুরাল ইউজার, সো আই এম প্রিটি শিওর যে রুরাল বা ডিস্ট্রিক্ট লেভেলে বিকাশের অনেক কাস্টমার, সো তাদের জন্য 1000 টাকায় 15 টাকা যখন চার্জ নেওয়া হয়, আপনি কি মনে করেন না এটা বেশি? আসলে বেশি আমি এক্সপ্লেন করি যে কি আছে। আমরা দেখি কি যে প্রাইস হচ্ছে ফাংশন অফ যে আপনি কতটুকু কনভিনিয়েন্স পাচ্ছেন এবং এটার জন্য কতটুকু পে করতে রাজি আছেন। দেন ইট কামস ফ্রম কনজিউমার রিসার্চ থেকে হয়। সো আমরা আমাদের কন্টিনিউয়াস বেসিসে রিসার্চ করা হয় যে কাস্টমারকে যে সেবা দেওয়া হচ্ছে তার এগেনস্টে কাস্টমার কত টাকা পর্যন্ত পে করতে রাজি আছে।
এটা একটা ফ্যাক্টর, এটাকে কন্টিনিউয়াস বেসিসে মনিটর করা। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদেরকে একটা সেবা হাই স্ট্যান্ডার্ডের কমপ্লায়েন্স মেনে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিতে গেলে কি কি খরচ আছে। এবং আমরা যখন শুরু করি তখন আমাদের খরচ ছিল 18 টাকা 50 পয়সা। আমরা দেখছি যে ডিজিটাইজেশনের ফলে এবং ইকোনমি অফ স্কেল বলে যে আমরা এটা এত ভলিউম হওয়ার পরে আমাদের খরচ কিছুটা কমেছে। যখন কমছে তখন আমরা এটা পাস অন করতে পারছি গ্রাহককে। সো আজকে যেটা এক সময় যেটা 18 টাকা 50 পয়সা ছিল, এটা এখন 14 টাকা 90 পয়সা হয়ে গেছে। এবং আমরা যদি সে ফর এক্সাম্পল যদি আমাদের ব্যাংকিং সার্ভিস, ব্যাংক ব্রাঞ্চগুলো যদি উপজেলা লেভেলে যায় তাহলে খরচ আরও কিছুটা কমবে। বিকজ এখনও আমাদের কোনো চ্যানেল পার্টনারকে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে মানি কালেক্ট করে নিয়ে যেতে হয়। সো এখনও যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সির রিলেটেড কিছু ইস্যুস আছে, ওখানে আমাদের যারা এই সেবাটা লাস্ট মাইলের রিটেল পর্যন্ত পৌঁছায় ওনাকে একটা রিস্ক প্রিমিয়াম দিতে হয়। সো এই কস্টটা বেড়ে যায়। প্লাস গভর্নমেন্ট ট্রেজারিতে 15% ভ্যাট দিতে হয়। সো আমরা যদি 14 টাকা 90 পয়সা নিই তার মধ্যে ভ্যাট ইনক্লুসিভ 15% ভ্যাট যায়। মোবাইল অপারেটরদেরকে এই সেবা ইউজ করার জন্য তাদেরকে একটা রেভিনিউ শেয়ার দিতে হয়। সো যদি ব্যাংকিং কভারেজ বাড়ে, যদি ডিজিটাল অ্যাডপশন বাড়ে, আমরা যখন দেখব অ্যাপের মাধ্যমে লেনদেন, তখন খরচটা কমবে। আমরা যেমন হোপফুল যে রেটে ডিজিটাল অ্যাডপশন হচ্ছে তাতে খরচ নিয়ার ফিউচারে কমা উচিত। আচ্ছা, বিকজ আর্লি সাইন বলছে যে এটা রাইট ডাইরেকশনে যাচ্ছে। ওকে, অনেক দেশেই কিন্তু আছে যে এই ট্রানজ্যাকশনটা ফ্রি, এখানে চার্জ করা হয় না এমএফএস এ। সো অনেক দেশে না, আমরা কিছু দেশে আছে, আই থিংক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, জি, বাট আই হ্যাভ সিন ইট। সো আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়াতে আছে, বাট এটা সিমিলার সার্ভিস না। ইন্ডিয়াতে আছে, পেমেন্ট করা যায় একটা কাস্টমার এনপিসিআই প্ল্যাটফর্ম ইউজ করে পেমেন্ট করতে পারবে। বাট ওই ইন্টারঅপারেবল প্ল্যাটফর্ম ইজ এ সেন্ট্রাল ব্যাংক কনসোর্টিয়ামে বিল করা, প্রাইভেট পাবলিক কনসোর্টিয়ামে বিল করা, অ্যান্ড অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। রাইট, ইন্ডিয়াতে যেটা দেখবেন যে আপনি খুব রাস্তার একজন রিটেইলার বা ভেন্ডার ভ্যানে বিক্রি করছে, তো সেখানে কিন্তু ফোন থেকে কিউআর কোড দিয়ে পেমেন্টটা করছে এবং কনভেনিয়েন্ট, এবং এখানে কিন্তু এডিশনাল কস্ট নাই। সো এটা কিন্তু ইন্ডিয়া ইজ বিকামিং এ ক্যাশলেস কান্ট্রি গ্রোয়িংলি। তো আমাদের এখানে কি এরকম করার সুযোগ আছে? আমাদের এখানে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক ওই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেছে। সো আপনি দেখবেন যে বিকাশে এখন প্রায় 9 লক্ষ মার্চেন্ট আছে, ছোট বড় মিলিয়ে। সো আপনি একদিকে যেমন আগোরা, বাটা, এপেক্সের মতো দোকানে গিয়ে আপনি কিউআর কোড, ইন্টারঅপারেবল কিউআর কোড ইউজ করে পেমেন্ট করতে পারেন। প্লাস আপনি ছোটোখাটো গ্রসারি সব অ্যাক্রস দ্য কান্ট্রি গেলে দেখবেন যে ওখানে একটা কিউআর কোড আছে। সো যেটা সেন্ট্রাল ব্যাংক করে দিয়েছে যে একটা গ্রাহক যখন এই মার্চেন্ট পেমেন্ট করে ওখানে কোনো বাড়তি চার্জ লাগে না, ফ্রি অফ কস্ট। এবং ধরেন আমি এটাকে বাংলা কিউআর বলে, যে ইন্টারঅপারেবল কিউআরকে। সো বাংলা কিউআর যদি বিকাশ কাস্টমার যে মার্চেন্টটাকে পেমেন্ট করছে, মার্চেন্টটা অ্যাকোয়ার করেছে সে ফর এন এক্সাম্পল ডাচ বাংলা ব্যাংক। সো আমরা ডাচ বাংলা ব্যাংকের কিউআর স্ক্যান করে যদি বিকাশ কাস্টমার পে করে, তাহলে বিকাশ ডাচ বাংলা ব্যাংকে একটা ফি শেয়ার করবে, এবং এই ফি কত, এটা রেটটা সেন্ট্রাল ব্যাংক ফিক্স করে দিয়েছে। আচ্ছা, সো আই থিঙ্ক ওই ইন্ডিয়াতে আপনি যে এক্সাম্পল দিলেন ওইটার একটা বাংলাদেশি ভার্সন অলরেডি আছে, এবং রিসেন্টলি ওটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। সো আমরা হোপফুল যে নেক্সট 2-3 মাসের মধ্যে হয়তো ওই বেনিফিটগুলো আমরা দেখতে পাবো, যে আমরা আরও বেশি ইন্টারঅপারেবল বাংলা কিউআর বাজারে দেখবো বলে আমি বিশ্বাস করি। ওকে, বিকাশ আপনার কাছে কি মনে হয় যে নেক্সট 5 ইয়ার্সে আপনাদের এই সেক্টরে চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস, সমস্যা এবং সম্ভাবনা কি দেখছেন সামনে? আমরা বিশাল সম্ভাবনা দেখছি। আমরা এখন যেমন যদি দু একটা একটু শেয়ার করেন। আমরা যদি বলি যে 12 কোটি 66 লক্ষ মানুষ হচ্ছে যাদের বয়স 18 বছরের বেশি। সো তার মধ্যে 8 কোটি মানুষের বিকাশ অ্যাকাউন্ট আছে। আমরা মনে করি যে এটা আরও বাড়বে। সো একটা দেশের অ্যাডাল্ট পপুলেশনের একটা সিগনিফিক্যান্ট পোর্শন
ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাভারেজের মধ্যে আসছে। সো এটা একটা দারুণ নিউজ। আমরা দেখছি যে ডিজিটাল অ্যাডপশন বাড়ছে, মোবাইল ফোনের পেনিট্রেশন বাড়ছে, আর ইন্টারনেটের পেনিট্রেশন বাড়ছে, এবং মোবাইলকে ব্যবহার করে ট্রানজ্যাকশন করার অভ্যাস তৈরি হচ্ছে। একটা সময় ছিল মোবাইল ওয়ালেটগুলো MFS ছিল, যে মানি ট্রান্সফার মেকানিজম। এখন আমরা দেখি যে ওভার 70% ট্রানজ্যাকশন হচ্ছে মানি ট্রান্সফার সার্ভিস না, কেনাকাটা। সো কেনাকাটা, বিভিন্ন রকমের মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল দেওয়া, সেভিংস করা, ন্যানো লোন নেওয়া, এরকম সেবা পপুলার হচ্ছে। এবং আরও বেশি ফাইন্যান্সিয়াল সার্ভিস রেমিটেন্স, আরও বেশি ফাইন্যান্সিয়াল সার্ভিস এই নেটওয়ার্কের মাধ্যমে দেয়া যাবে বলে আমরা হোপফুল। কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে আমাদের। একটা জিনিস হচ্ছে যে সে ফর এক্সাম্পল ইউটিলিটি বিল কোম্পানি, আমরা ইউটিলিটি বিল দেওয়ার জন্য বিল কোম্পানিজরা যারা পাওয়ার ডিস্ট্রিবিউশন করে, ওনারা কোনো ফি পে করে না। আচ্ছা। এবং আমরাও বিকাশ এই সার্ভিসটাকে পপুলার করার জন্য আমরা প্রতি মাসে 4টা করে বিল কাস্টমারকে ফ্রিতে দিতে দিই, যে কাস্টমার একটা অভ্যাস তৈরি হোক, যে উনি আগে ব্যাংকে গিয়ে দিতেন, ওটাকে চেঞ্জ করে আমরা বলছি যে আপনি মোবাইল ফোন থেকে বিকাশের মাধ্যমে দেন। সেই অভ্যাসটা বিল্ড হচ্ছে। বাট ইন এ প্রসেস আমরা কি করছি, আমরা এই খরচটাকে অ্যাবজর্ভ করে নিচ্ছি। সো এটাকে অ্যাডভার্টাইজ করা, এই কাস্টমারকে ইনসেন্টিভ দেওয়া, বিকজ আমরা ওই প্রতিষ্ঠানকে, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে পুরো টাকাটাই দিয়ে দিই। বাট আমরা যদি দেখি যে মোবাইল রিচার্জ করার জন্য গ্রামীণ ফোন আসলে একটা MDR আমাদেরকে পে করে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট। গ্রামীণ ফোন একটা ফি আমাদের সাথে শেয়ার করে, প্রান্তিক গ্রাহককে কোনো বাড়তি খরচ করতে হয় না। এবং একটা প্রতিষ্ঠানের জন্য গ্রামীণ ফোন দেখছে যে গ্রামীণ ফোন যদি এই মোবাইল রিচার্জ নিজেরা ডিস্ট্রিবিউট করতো, ওনাদের যে খরচ ডিজিটাল প্ল্যাটফর্মে, তার খরচ, তার একটা সেভিংস আছে। সো উনি ওই সেভিংস থেকে আমাদেরকে একটা পাস অন করে। সো দ্য ইউটিলিটি কোম্পানিও হয়তো একটা সময় এই ভ্যালুটা রিয়েলাইজ করা শুরু করবে, যে মোবাইল ওয়ালেটের মাধ্যমে যে টাকা কালেক্ট করা হয়, ওইটা ওনার কাছে ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট চলে আসছে, এবং এই টাকাটা উনি আরও প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারেন। সো এবং এই বেনিফিট যদি উনি পেয়ে থাকেন, তাহলে ওই খরচটা উনি শেয়ার করবে হয়তো ওয়ালেটের সাথে। সো এটা একটা চেঞ্জ হয়তো আমরা দেখব। কোনো একটা সময় হয়তো দেখব যে মোবাইল ওয়ালেটে যে সার্ভিসের যে ভ্যাট আছে, ওইটাও হয়তো কোনো এক সময় রিকনসিডারেশনে হতে পারে, যদি খরচ কমানোর একটা পার্সপেক্টিভ হয়। সো ওইটা একটা পার্সপেক্টিভ হতে পারে। ডিজিটাল অ্যাডপশন যত বাড়বে, মানুষ যত ফোন থেকে খরচ করবে, ইন্টারনেট যত বাড়বে, ওইটার বেনিফিট আমরা সবাই ভোগ করতে থাকবো। ফর্মাল ইকোনমি বাড়বে। জি। এবং এখানে কি মনে করেন যে সরকারের আসলে ইনসেন্টিভ কিছু দেওয়া উচিত, যে এই যে ক্যাশলেস ট্রানজাকশন হইলে কিন্তু দীর্ঘমেয়াদী সরকারেরই সুবিধা, বাংলাদেশেরই সুবিধা। জি। সো একটা স্টাডি আছে যে মানি প্রিন্ট করা, মানি সার্কুলেশন, মানি ছেড়ানো, এটার ম্যানেজমেন্টে একটা খরচ হয়। আমি একবার রিপোর্ট করেছিলাম আপনার, তাও বেশ আগে, অ্যাটলিস্ট 10 years ago, যে 500 কোটি টাকার উপরে এরকম মানি প্রিন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টে খরচ যায় সরকারের, সেটা এখন 1000 crore টাকা হবে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নাই, বাট আমাদের ধারণা যে যত ডিজিটাল, বিসাইড মানি, যত ডিজিটাল ট্রানজ্যাকশন হবে, একটা ফুটপ্রিন্ট তৈরি হয়, যে সেন্ট্রাল ব্যাংকের কাছে এখন অনেক বেশি তথ্য আছে যে মানুষ এই ইলেকট্রনিক মানি দিয়ে কি করে। অ্যান্ড এই তথ্যের বেসিসে ডিসিশন নেওয়া অনেক ইজি এখন, যে মানিটা সার্কুলেট কোথায় হয়, মানি জেনারেট হয় কোথায়, সার্কুলেট কোথায় হয়। একটা কাস্টমার এই ইলেকট্রনিক মানি দিয়ে কি করে, উনি কি মানি ট্রান্সফার করে, উনি কি টাকা উইথড্র করে, উনি কি সেভিং স্কিম করে, ইউটিলিটি বিল দেয়, কি করে। সো ওই পারপাসগুলো দেখতে পায়, এবং ওই সেবাকে যদি ডিজিটাইজ করতে চায়, আজকে যদি মনে হয় যে পেমেন্ট সিস্টেমকে পপুলারাইজ করার জন্য নেইবারিং কান্ট্রিতে ইনসেন্টিভাইজ করা হয়। আপনি বললেন যে ওইটার খরচ 0, বাট ওইটাতে ওইটার এই যে 0 রাখার জন্য যে
যে কস্ট এটা কেউ না কেউ বেয়ার করে। সো ওইটা পার্টি ডিসাইড করা আছে কে কোনটা বেয়ার করবে। এরকম একটা জিনিস হতে পারে, বাট আমরা মনে করি কি যে মার্কেট ড্রিভেন ফোর্স, আপনি ইনসেন্টিভ দিয়ে কতদিন করবেন। সো মার্কেট উইল ডিটারমাইন যে সাপ্লাই ডিমান্ড বেসিস ঠিক হবে, যে প্রাইস পয়েন্ট কোনটা ঠিক হবে। আমরা মনে করি যে মার্চেন্টকে যদি সঠিক সেবা দেওয়া যায় তাহলে মার্চেন্ট উইল বেয়ার সাম কস্ট। গ্রাহককে যদি কোনো ভ্যালু দেওয়া যায় যে আপনি এই সুবিধা পাবেন, গ্রাহক এই সেবাগুলোই ব্যবহার করবে। সো এইটা এসে আমার মনে হয় ইজ অ্যাবাউট টাইম যে কোনো একটা সময় দেখবো। আমরা এখনই ডিজিটালি অনেক ট্রানজ্যাকশন করি পেমেন্ট, এটা ভবিষ্যতে আরও পপুলার হবে বলে আমরা মনে করি। ওকে আলী আহমেদ ভাই, আমরা আলোচনার শেষ দিকে ডিপিএস নিয়ে শুরু করেছিলাম, আমি ওইটা নিয়ে শেষ করতে চাই। এখন যেহেতু 4টা ব্যাংক, একটা নন ব্যাংক আছে আপনাদের এই প্ল্যাটফর্মে, আরও তো ব্যাংক আছে বা মানুষের যারা নতুন ডিপিএস করতে চায় তাদের চয়েস থাকতে পারে, আপনারা কি এখানে আরও নতুন ব্যাংক, এনবিএফআই এগুলো কি অনবোর্ড হবে সামনে? জি জি, আরও অনবোর্ড হবে, শর্ট আনসার হচ্ছে হ্যাঁ। সো এখন আমরা যেটা করার চেষ্টা করছি যে যেই প্রতিষ্ঠানগুলোর গভর্নেন্স ভালো এবং যাদের আমরা মনে করি কি যে বিকাশ হচ্ছে যে এই মিলিয়ন মানুষের প্রতিনিধি, ওই গ্রাহকের হয়ে এই ডিসিশনগুলো আমরা নিই। এই প্রতিষ্ঠানগুলোকে প্রপার ডিউ ডিলিজেন্সের মাধ্যমে নেওয়া হয়। আমরা নির্বাচনের বেলায় খেয়াল রাখি যে কোন প্রতিষ্ঠানগুলোকে নিব যারা এই গ্রাহকের প্রমিস ফুলফিল করবে। সো আমাদের এস্টিমেশন বলে আরও কিছু ব্যাংক আসবে, স্পেশালি যারা শরিয়া ভিত্তিক সেবা দিচ্ছেন, এরকম ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি। এবং আরও কিছু ব্যাংক আছে যাদের গভর্নেন্স অনেক ভালো, যাদের পারফরমেন্স অনেক ভালো, ওইরকম প্রতিষ্ঠানকে আমরা আনার চেষ্টা করছি। ওকে, সেটা হয়তো এই যে ক্লায়েন্ট যারা তাদের আরও অপশন বাড়বে পছন্দ করার, এবং সামনে তো আপনারা যেটা সিটি ব্যাংকের সঙ্গে করছেন লোন প্রোডাক্ট, সেগুলো হয়তো অন্য ব্যাংকের সঙ্গেও এগুলো হতে পারে, তাই না? জি জি। সো এটাই দর্শকদের সাথে আমরা শেয়ার করলাম যে আরও নতুন সার্ভিস আসবে। আপনি কি দর্শকদের জন্য উদ্দেশ্যে কিছু বলতে চান? টিবিএসকে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শককে বলতে চাই যে এই সেবাগুলোকে আপনাদের জন্য নির্বাচন করে নিয়ে আসা হয়েছে, কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে। আপনারা ইউজ করবেন, কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে ফিডব্যাক দেবেন। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে এই সেবাকে আরও কীভাবে গ্রাহক ফ্রেন্ডলি করা যায়, আরও এফোর্ডেবল করা যায় এবং এমনভাবে ডিজাইন করা যায় যাতে সাধারণ মানুষ এই সেবাগুলোকে ব্যবহার করে। থ্যাংক ইউ মিস্টার আলী আহমেদ, টিভিএসে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করলাম। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা বিশ্লেষণ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।